তোর কি একটাই ড্রেস রে মিতুল? মিতুল ভুরু কুচকে তাকালো। ওর পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, ওর ক্লাসমেট। কখনো সেভাবে কথাবার্তা হয়নি, অথচ সরাসরি তুই সম্বোধন। সে কিছুটা বিরক্ত হয়েই বলল, কেন? থাকবে না কেন? থাকলে এরকম ময়লা জামা পরে এসেছিস কেন? মিতুল যার পরনাই অবাক হয়ে বলল, ময়লা জামা পরে এসেছি মানে? কোথায় ময়লা? পেছনে তাকিয়ে দেখ। মিতুল পেছনে তাকিয়ে আটকে উঠল। হায় সর্বনাশ, এত কাদা কখন ছিটল? সে অস্পষ্ট স্বরে বলে ওঠে। আমার এত শখের সাদা জামা। রিয়াদ মুখ টিপে হেসে বলে, সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে। ক্লাসে গিয়ে বসে থাক যা। মিতুলের ভীষণ কান্না পাচ্ছে। সে আকাশ পানে তাকালো। সূর্যের দাবদাহ প্রখরতা, গনগনে তপ্ত রোদ্দুর মাথার উপর। এমন খরস্রোতা তপ্ত রোদ্দুরের মধ্যে সে কাদা পেল কোথায়? কেউ কি ইচ্ছে করে তার জামায় কাদা লাগিয়ে দিয়েছে? কিন্তু সেটাই বা কী করে সম্ভব? আবার হতেও পারে শত্রুতা করার ইচ্ছে থাকলে অনেকভাবেই করা যায়। তবে প্রশ্ন এখানেও রয়ে যায়, নতুন কলেজ, নতুন পরিবেশ। সূচনাতেই তার শত্রু জুটল কোত্থেকে? সে আর কিছুই ভাবতে পারছে না। লম্বা করে শ্বাস নিল। এখানে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে, অথচ সে কিনা ক্লাসে গিয়ে বসে থাকবে। এক মনে ভাবল সে বাড়িতেই চলে যাবে, কিন্তু এই অবস্থায় বাড়িতেই বা কী করে ফিরবে? কামিজের পেছনের অংশের অর্ধেক অংশই কাদায় মাখামাখি, কি বিচ্ছিরি দেখাচ্ছে। সে ক্লাসে না গিয়ে কোলাহলহীন একটি জায়গায় গিয়ে চুপ করে বসে রইল। সবাই কত আনন্দ করছে, অথচ সে কিনা এখানে ঘাপটি মেরে বসে রয়েছে। এভাবে কতক্ষণই বা বসে থাকা যায়? তাই সে বিরক্ত হয়ে চলে যাবে বলে ঠিক করে। একটু এগিয়ে আবার পিছিয়ে আসে। ভীষণ আনইজি ফিল হচ্ছে। ওকে একা অফিস কক্ষের সামনে পায়চারি করতে দেখে একটা ছেলে এগিয়ে আসে। তার মুখে মাস্ক। সে মিতুলের উদ্দেশ্যে বলে, এনিথিং রং? মিতুল উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো। সব কিছু এখন তার বিরক্ত লাগছে। সে বলল, না। ছেলেটি অনেকক্ষণ ফলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন মিতুল তার কত বছরের চেনা। সে অস্পষ্টভাবে বলে ওঠে। মিতুল? মিতুল কিছুটা অবাক হয়ে পড়ল। আপনি আমার নাম জানলেন কি করে? ছেলেটি এবার মুখের মাস্ক খুলে ফেলে। কিছুটা সময় লেগে যায় মিতুলের তাকে চিনতে। যখন চিনতে পারল, তখনই তার বুকটা ধক করে ওঠে। পুরনো কিছু তিক্ত স্মৃতি চোখের দৃশ্যপটে ভেসে ওঠে। অথচ সে আর কখনোই এই দৃশ্য এবং ওই মানুষটার মুখোমুখি হতে চায়নি। বাস্তবিক তো নয়, এমনকি কল্পনাতেও নয়। তাহলে কেন এমন হলো? কেন এত বছর বাদে পুনরায় তার সহিত সাক্ষাৎ ঘটল? নওশাদ স্যার এখানে? সে ভেবে পাচ্ছে না। চিনতে পারার পর থেকেই মিতুলের চেহারার রং পাল্টে গেছে। অস্বস্তিতে গাঢ় হয়ে যাচ্ছে সে। আর এক মুহূর্তও সে এখানে থাকবে না। যে যা ভাবে ভাবুক, তাকে নিয়ে হাসাহাসি করুক, তবু সে এই মুহূর্তে স্থান ত্যাগ করবে। করো তাই। কোনো রকম প্রত্যুত্তর না করেই সে হাঁটা শুরু করে। নওশাদ অনেকবার পেছন থেকে নাম ধরে ডাকলেও সে ফিরে তাকায় না। কলেজ গেটের বাইরে এসে রিকশার জন্য দাঁড়িয়ে আছে মিতুল। ফাঁকা কোনো রিকশা নেই। পেছনে চায়ের দোকান থেকে কতগুলো ছেলের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। ওদের কিছু কথোপকথনও কানে এসেছে মিতুলের। তাকে নিয়েই ওরা হাসি তামাশা করছে। মিতুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। মনে প্রাণে আল্লাহর কাছে প্রার্থনা করছে সে। তারপর ছেলে বাইক থামিয়ে দোকান থেকে কিছু কেনার জন্য এগিয়ে আসে। সাধারণত ছেলেটির কানেও ছেলেগুলোর কথা ভেসে আসে। সে মিতুলের দিকে তাকালো। আর রক্তিম মুখখানা থমথমে হয়ে আছে। ছেলেটি এগিয়ে এসে বলল, গাড়ির জন্য অপেক্ষা করছেন? মিতুল ছেলেটির মুখ দেখতে পাচ্ছে না হেলমেট পরার কারণে। আর ওই স্বচ্ছ চোখ দুটো শুধু সে দেখতে পায়। চোখের ভাষায় কি সবাই পড়তে পারে? মিতুলও চেষ্টা করছে। তার চেষ্টায় ব্যাঘাত ঘটিয়ে ছেলেটি বলল। কি হলো? মিতুল মৃদু স্বরে বলল, জি। এখানে খালি রিক্সা পাবেন না, সামনে এগিয়ে গিয়ে রিক্সা নিতে হবে। বাইকে উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। আপনার বাইকে উঠবো কেন? সন্দেহ প্রকাশ করে বলল মিতুল। সাহায্য নেয়ার জন্যই। এরপর ছেলেটা পকেট থেকে আইডি কার্ড বের করে মিতুলকে দেখিয়ে বলল, আমি এই কলেজের ছাত্র,
আমায় বিশ্বাস করতে পারেন। মিতুল একবার পেছনের ছেলেগুলোর দিকে তাকিয়ে কি যেন ভেবে রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে। মিতুল ভেবেছিল ছেলেটি হয়তো তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু এগিয়ে দিল রাস্তার মোড়ে, যেখান থেকে রিক্সা পাওয়া যাবে। সে নেমে দাঁড়ালে ছেলেটি তার গায়ের শার্ট খুলল, যদিও শার্টের ভেতর হোয়াইট টি শার্ট আছে। শার্ট মিতুলকে দিয়ে বলল, এটা কোমরে বেঁধে নিন, আর একটু অপেক্ষা করুন, রিস্কা এখানেই পাবেন। মিতুলের হাতে শার্ট ধরিয়ে দিয়ে ছেলেটি বাইক স্টার্ট দিয়ে চলে গেল। একটা কিছু বলার সুযোগও দিল না। মিতুল কতক্ষণ তাকিয়ে রইল, এরপর ফাঁকা রিক্সা পেল। তখন আর কাল বিলম্ব না করে রিক্সায় উঠে পড়ল। এই মুহূর্তে বাড়ি ফেরাটাই তার মুখ্য উদ্দেশ্য। অপেক্ষার প্রহর কাটিয়ে বাড়ি ফিরেই ব্যাগটা সজোরে সোফায় ছুঁড়ে ফেলে মিতুল। শব্দ শুনে রান্নাঘর থেকে মমতা বেগম বেরিয়ে এলেন। কণ্ঠস্বর উঁচু করে বললেন, হয়েছে কি? মিতুল চিৎকার করে বলল, আমি ওই কলেজে পড়বো না। কেন, নওশাদ আছে তাই? পাশের রুম থেকে বেরিয়ে প্রশ্ন করলেন তৈয়ব রহমান। বাবাকে দেখে মিতুল চুপসে যায়, মাথা নত করে ফেলে, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে সে। কোনো রকমের সাহস সঞ্চয় করে বলে, সে ওই কলেজে আছে জানার পরেও তুমি আমাকে ওইখানে ভর্তি করিয়েছো? হ্যাঁ, নওশাদ কোনো বাঘভাল্লুক নয়, আর তুমিও কয়েদ থেকে পালানো কোনো আসামি নও যে দুজনে এক কলেজে থাকতে পারবে না। তাছাড়া তুমি স্টুডেন্ট আর সে টিচার। সত্যকে এড়িয়ে কেন যেতে চাও? বারংবার বলেছি সত্যের মোকাবিলা করতে। কিন্তু আমি তার মুখোমুখি হতে চাই না বাবা। হতে হবে। টাকা খরচ করে ভর্তি করিয়েছি, তোমার বাবার মুখ দেখেই তোমাকে কলেজে নিয়ে নেয়নি। সুতরাং আগে কি হয়েছে না হয়েছে সেসব ভুলে যাও এবং পড়াশোনায় মনোযোগ দাও। বাড়িতে একমাত্র কর্তা তৈয়ব রহমান, তার কথাই শেষ কথা। তার একটা গর্জনই যথেষ্ট সবাইকে তার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। তবে এ কথাও সত্য, তিনি কখনোই না ভেবে চিন্তে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। যার যেটা মঙ্গল তিনি তার জন্য সেটাই সিদ্ধান্ত নেন। বিশেষ করে তার একমাত্র মেয়ে মিতুলের বেলাতেই তার কঠোরতা বেশি প্রযোজ্য। একমাত্র মেয়ে, বাড়িসহ বংশের সবারই আদরের মিতুল। পান থেকে চুন খসলেই সকলে উতলা হয়ে পড়ে। অতিরিক্ত কোনো কিছুই কখনো ভালো কিছু বহন করে আনতে পারে না। মিতুলের বেলাতেও ঠিক তাই হয়েছিল, আর তাই বাকিদের থেকেও নিজেকে একটু আলাদাভাবে মেয়ের সামনে উপস্থাপন করেন তিনি। তার রাগ, দম্ভ এবং কঠোরতার জন্য হলেও যখন মিতুল বিপথে না যায়, ভুল না করে এটাই তিনি চান। মেয়ের জন্য কলিজা পুলো বাইরে তিনি কাঠিন্য বজায় রাখেন। মিতুল বুঝে গেছে তার জেদ এই বাড়িতে বর্তাবে না, বিশেষত বাবার কাছে তো নয়। বাবার সিদ্ধান্তই শিরোধার্য। সেখানে কানাকাটি করা মানে সময় নষ্ট এবং নিজের ক্ষতি। তবে মন মানলেও তার মস্তিষ্ক বিষয়টা মানতে নারাজ। তার রাগ কমছে না। সে নিজের রুমে চলে গেল। পরনের জামাটা খুলে ফ্লোরে ফেলে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায় মমতা বেগম। কিছুক্ষণ বাদেই নুডলসের বাটি নিয়ে আসেন মেয়ে রুমে। বিছানোর পর শার্ট দেখে একটু ভুরকুচকে তাকান। মিতুল তো শার্ট পরে না। শার্ট রেখে দৃষ্টি যায় নিচে পড়ে থাকা জামার দিকে। তিনি জামাটি হাতে তুলে নিতেই বিস্মিত হয়ে যান এত কাদা দেখে। তিনি ওয়াশরুমের দরজায় নক করে বলেন, মিতুল, জামায় এত কাদা ভরিয়েছিস কিভাবে? রাস্তায় গরুর মতো হাঁটিস নাকি? মিতুল ওয়াশরুমের দরজা সামান্য খুলে জোরে বলে, গরুর মতো হাঁটবো কেন? গরু কি জামা পরে? পশু গরু পরে না, মানুষ গরু পরে। তুই হচ্ছিস মানুষ গরু। মিতুলের মেজাজটাই খারাপ হয়ে গেল। আদো খোলা দরজাটি এবার সে শব্দ করে লাগালো। বিরক্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল শাওয়ারের নিচে। এই বাড়িতে তার কোনো মান সম্মান নেই। গোসল সেরে বেরিয়ে দেখে মার রুমে নেই। সে নুডলসের বাটি নিয়ে ডাইনিং রুমে এসে বসলো। বাবার রুমে উকি দিয়ে একবার দেখছে আছে কিনা। নেই দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেল। জোরে হাঁক ছেড়ে বলল, মা, ভাত খেতে দাও। টেবিলে রাখা আছে, নিয়ে খেয়ে নে। রান্নাঘর থেকে জবাব দিলেন মমতা বেগম। সেই সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মিতুল খাবার না নিয়ে আগে দরজা খুলতে গেল। পুঁইশাক হাতে নিয়ে এক সুন্দর মতো ছেলে দাঁড়িয়ে আছে।
পরনে লুঙ্গি এবং হাফ হাতা টি শার্ট। এত সুন্দর ছেলে পোশাক কেন বিক্রি করবে? মিতুলের ভীষণ মায়া হলো। সে মনে মনে স্বগোক্তি করলো, আরে কি কিন্তু মুখে বলল অন্য কিছু। ভুরু বেঁকিয়ে জানতে চাইল। কি চাই? ছেলেটি বোধহয় মিতুলকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে গেছে, এমনভাবে বলল, মানে আন্টি পুঁইশাক চেয়েছিল। আপনার কি পুঁইশাকের ক্ষেত আছে? জি না। তাহলে কি কিনে বিক্রি করেন? ছেলেটি ভুরু কুচকে বলল, আমি কোনো পুঁইশাক বিক্রেতা নই। আব্বুর কাছে আন্টি শাক চেয়েছিল, তাই দিতে এসেছি। সরি, আপনার বাবা বিক্রি করেন, বুঝতে পারিনি। আচ্ছা দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি মায়ের থেকে। মিতুল শাকগুলো নিয়ে মমতা বেগমের কাছে চলে গেল। টাকা চাইলে তিনি বলেন, টাকা দিয়ে করবে কি? শাকের দাম নেবেন না? ওরা কি শাক বিক্রি করে নাকি? ছাদে লাগিয়েছিল। তুই ছেলেটাকে আবার উল্টাপাল্টা কথা বলিসনি তো? ও কিন্তু বাড়িওয়ালার ছেলে। মিতুল জিভ কাটল। যা বলার তা তো বলে দিয়েছে সে, এখন গিয়ে কি তার সরি বলা উচিত? কিন্তু ফিরে গিয়ে ছেলেটিকে আর পাওয়া গেল না। এখন এই সুদর্শন পোশাকওয়ালা যদি বাড়িওয়ালির কাছে বিচার দেয়, তবে বাড়িওয়ালি যে ডেঞ্জারাস মহিলা, নির্ঘাত শাস্তি হিসেবে পোশাক গাছের সাথে তাকে বেঁধে রাখবে। কি হবে না হবে ভেবেই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড রাগের বশীভূত হয়ে রূপক লাথি বসালো চেয়ারে। শব্দে হকচুকিয়ে ওঠে টুম্পা। চোখে চশমা ঠিক করতে করতে বারান্দা থেকে রুমে আসে। রূপককে রেগে থাকতে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া, শব্দ হলো কিসে? আমার কপালে। মজা করো না তো। আমি স্পষ্ট একটা শব্দ শুনলাম। তোমার কাপড় কি ইট, পাথর নাকি লোহা যে এত শব্দ হবে? টুম্পা, আমাকে দেখে কি তোর মনে হচ্ছে আমি মজা করার মতো মুডে আছি? টুম্পা কয়েক সেকেন্ড ফ্যাল করে তাকিয়ে থেকে বলল। তা অবশ্য মনে হচ্ছে না, কিন্তু শব্দটা। টুম্পার মিনমিনে কণ্ঠ শুনে রূপকের মেজাজ আরও চড়ে যায়। সে বিক্ষিপ্ত স্বরে বলে, চেয়ারে লাথি দিয়েছি তাই শব্দ হয়েছে, শুনেছিস? শান্তি এবার? টুম্পা যার পরনাই অবাক হয়ে শুধালো, তুমি আমার চেয়ারে লাথি দিয়েছো, কিন্তু কেন? শখে। বেশ তো, এতই যখন শখ হয়েছে, নিজের ঘরের জিনিসপত্র লাথি চর থাপ্পড় বসাও গিয়ে। আমার জিনিসে ক্ষোভ কেন? আমাকে কোন দিক থেকে পুঁইশাকওয়ালা মনে হয়? টুম্পা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। সে তো একবারও রূপককে এরকম কিছু বলেনি। ওকে নিশ্চয়ই দেখেই রূপক দাঁত কিরমির করে বলল, ওই ননসেন্স মেয়ে আমাকে পুঁইশাকওয়ালা বলেছে। কত বড় সাহস! কোন মেয়ে? নাম জানি না, 3 তলায় 6 নম্বর অ্যাপার্টমেন্টে থাকে। তুমি কি মিতুল আপুর কথা বলছো? নাম জানবো কি করে আমি? আব্বু ছাদ থেকে পুঁইশাক তুলে দিয়ে আসতে বলেছিল, তখনই মেয়ে না জেনে শুনে আমাকে আব্বুকে শাক বিক্রেতা বানিয়ে বসে আছে। 6 নং অ্যাপার্টমেন্টে মিতু আপুরাই থাকে। তুমি শাক নিয়ে গেছো, বেচারা তাই তোমাকে শাকওয়ালা ভেবে নিয়েছে। এতে তো আমি দোষের কিছু দেখছি না। তোরা নারী জাতি নিজেদের দোষ দেখিসই বা কবে? পুরুষের দোষ দেখা ছাড়া আর মাথা খাওয়া ছাড়া তোদের কোনো কাজ নাই, অকর্মার ঢেকি। রূপক রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। টুম্পা ঠোঁট উল্টিয়ে স্বগোক্তি করে, কার রাগ কাকে দেখায়? মিতুলরা এই বাড়িতে থাকে মাস 6 হবে। কখনো কিংবা ওর পরিবারে কেউ রূপককে দেখেনি। এর হেতু অবশ্য আছে। রূপক বাংলাদেশে থাকে না, সে চীনে তার বড় চাচার কাছে থেকে পড়াশোনা করে। প্রতি বছরে একবার করে বেড়াতে আসে। এবছরে এবারই প্রথম আসা। 2 দিন হয়েছে সে দেশে ফিরেছে। প্রথম দিন ছাদে মমতা বেগমের সাথে রূপকের দেখা ও আলাপ হয়েছিল। আলাপের এক ফাঁকে মমতা বেগম নিজের পরিবার নিয়ে গল্প গুজব করেছিল, কিন্তু রূপক ধারণা করতে পারেনি যে এমন মমতাময়ী মাতার এরকম অসভ্য একটা মেয়ে রয়েছে। দুপুরের তপ্ত রোদ জানালার কাজ গলে রুমের ভেতর প্রবেশ করছে। মৃদু বাতাসে উড়ছিল জানালায় থাকা শুভ্র রঙের পর্দাটি। নওশাদ সেই দিকে দৃষ্টিপাত করে চেয়ারে বসে আছে। বাড়িতে ফেরার পর থেকে তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। তার চিন্তার একাংশ জুড়ে রয়েছে মিতুল। হঠাৎ করে যে এত বছর বাদে দেখা হয়ে যাবে
এটা কল্পনা অতীত ছিল, কিন্তু মিতুল কেনই বা এই কলেজে, এখানে কি ভর্তি হয়েছে? নওশাদ জানে নিজেকে, নিজের স্নায়ুকে এত চাপ দিয়ে লাভ নেই, কেননা তার প্রশ্নগুলোর উত্তর ঘরে বসে থেকে সে পাবে না। আপনা আপনি বুকের গহীর থেকে ভারাক্রান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, ঠোঁটে অস্পষ্টভাবে উচ্চারিত হয়। মিতুল। শামসুন নাহার লেবুর শরবত নিয়ে এলেন ছেলের জন্য। ছেলেকে গালে হাত দিয়ে চিন্তিতভাবে বসে থাকতে দেখে শুধালেন। কি হয়েছে বাবা? নওশাদ মায়ের মুখ পানে ফিরে তাকালো, স্মিত হেসে বলল, কিছু না তো। মেয়েটার সঙ্গে দেখা করেছিলি? কোন মেয়ে? যার ছবি দেখিয়েছিলাম। আজ না দেখা করার কথা ছিল, করিসনি? আচমকা নওশাদের এই বিষয়টা মনে পড়তে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কলেজ শেষ করে চৈতি নামের মেয়ের সঙ্গে দেখা করার কথা ছিল আজ। বেশ কয়েকদিন ধরে বাড়িতে নওশাদের বিয়ের কথাবার্তা চলছে। অনেকগুলো মেয়ে দেখা হয়েছে, তাদের মধ্যে চৈতিকে মায়ের বেশ পছন্দ হয়েছে। এই জেদ ধরে কথা হয়েছিল আজ দুজনে কোনো একটা ক্যাফেতে দেখা করবে, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। মিতুলকে দেখার পর থেকে নওশাদের সব কিছু এলোমেলো হয়ে গেছে, এমনকি মাথা থেকে দেখা করার কথাটিও বেরিয়ে গেছে। কলেজ থেকে আর কোথাও যাওয়া হয়নি, তাই সরাসরি বাসায় চলে এসেছে। সে ব্যতিব্যস্ত হয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো, 20 প্লাস মিসড কল। ফোন সাইলেন্ট করে থাকায় চৈতির কলও শুনতে পায়নি নওশাদ। মনে মনে সে ভীষণ অনুতপ্ত হলো। তৎক্ষণাৎ চৈতিকে কল করেও কোনো রেসপন্স অবশ্য পায়নি। যতবার কল দিচ্ছে চৈতি ততবারই কল কেটে দিচ্ছে, হয়তো অভিমান কিংবা রাগের জন্য সে এমনটা করছে। শামসুন নাহার এতক্ষণ চুপ থেকে এবার জিজ্ঞেস করলেন। নওশাদ আনত মুখে বলল, নওশাদ বুঝতে পারছে না মাকে কি জবাব দেবে। সে কি মিতুলের কথা বাসায় জানিয়ে দেবে? কি হয়েছে? নওশাদ আনত মুখে বলল, কোন মেয়ে? আমি একদম ভুলে গিয়েছিলাম মা। কলেজ থেকে সরাসরি বাসায় চলে এসেছি। এটা কোনো কথা নওশাদ? তুই তো এরকম কেয়ারলেস নস। কিছু কি হয়েছে? পালো। নওশাদ বুঝতে পারছে না মাকে কি জবাব দেবে। সে কি মিতুলের কথা বাসায় জানিয়ে দেবে? ঠিক হবে? দোনমনা ভাব মুখে ফুটে ওঠে তার। একজন মা হয়ে সন্তানের মনোভাব বুঝতে বেশি বেগ পেতে হয় না শামসুল নাহারকে। তিনি ছেলের পেলব দুগালে হাত রেখে বলেন, আমায় বল তো বাবা, তুই আমার থেকে কি লুকাচ্ছিস? চৈতিকে কি তোর পছন্দ হয়নি? বিষয়টা ঠিক সেরকম নয় মা। আমার আসলে এখন বিয়ে করতে ইচ্ছে করছে না। কেন? বিয়ের কথাবার্তা তো আরো আগে থেকেই হচ্ছে। মেয়েও দেখলাম আমরা কতগুলো। তখন তো তুই অনীহা প্রকাশ করিসনি। আজ হঠাৎ কি হলো? নওশাদ চুপ করে আছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে মাকে মিতুলের কথা বলে দেবে, এরপর যা হওয়ার হবে। এভাবে মনে মাঝে সত্যটা চেপে রাখলে সে নিজেও স্বস্তি পাবে না। বাবার থেকে মায়ের সঙ্গে তার সখ্যতা সব থেকে বেশি। তার জীবনের প্রথম মেয়ে বেস্ট ফ্রেন্ড তার মা শামসুল নাহার। তিনি মিতুলের ব্যাপারও আদ্যপ্রান্ত সকল কিছুই জানেন। তাহলে মায়ের কাছে আর সংকোচ কিসের? উত্তরের অপেক্ষায় শামসুন নাহার। নওশাদের মুখে দৃষ্টিপাত করে রেখেছেন তিনি। নওশাদ কথা বলার জন্য প্রস্তুত হয়েছে। ঠিক সে সময়ে বাড়ির কলিং বেল বাজলো। শামসুন নাহার এবং নওশাদ ব্যতীত এখন কেউই নেই। দরজা তাকে খুলতে হবে। তিনি ছেলেকে আশ্বস্ত করে বলেন, তুই এত সংকোচ করিস না বাবা। তোর মনে যা আছে আমাকে তাই বল। সত্যি তাই বল। আমি দরজা খুলে দিয়ে আসছি। এরপর তিনি গেলেন দরজা খুলতে। নওশাদ স্বাভাবিক হতে পারছে না, কিঞ্চিত অস্বস্তি বোধ হচ্ছে। গরমও বোধহয় বেশি লাগছে এজন্য। ফ্যানের পাওয়ার সম্পূর্ণই দেওয়া, তবুও হয়তো আর একটু বাড়বে।
এই আশাতে সে দরজার কাছে থাকা সুইচ বোর্ডের নিকট আসে। ঠিক সে সময় কন্দনরত শাড়ি পরিহিতা এক রমণী ঝড়ের বেগে তার প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরেছে মেয়েটা। কান্নার গতি আরও বেড়েছে এখন। নওশাদ হতবিহ্বল। অনতি দূরে শামসুল নাহার দণ্ডায়মান। তিনি নিজেও বিস্ময়ের চরম চূড়ায় অবতরণ করছেন। কেউই কিছু বুঝতে পারছে না। নিজেকে ধাতস্থ করে মেয়েটিকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে শামসুল নাহার। এগিয়ে সে মেয়েটির হাত ধরে বলেন, চৈতি, কি হয়েছে? কাঁদছো কেন? ওকে ছাড়ো, আমাকে বলো কি হয়েছে। মেয়েটা চৈতি জেনে আরও বড়সড় ধাক্কা খায় নওশাদ। মেয়েটা সরাসরি বাড়িতে চলে এসেছে। চৈতির কণ্ঠে কান্না ব্যতীত আর কোনো শব্দ নেই। বহু চেষ্টার পর শামসুন নাহার চৈতিকে ছাড়িয়ে নিয়ে সোফায় বসালেন। মাথায় হাত বুলিয়ে ফের জিজ্ঞেস করলেন, কি হয়েছে চৈতি? চৈতি টলমল আখিদয় মেলে তাকালো নওশাদের দিকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে লাভ হলো না। চোখের কোটর ফের পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ভীষণ বিষাদিত স্বরে চৈতি নওশাদকে উদ্দেশ্য করে বলে উঠল, কেন এলেন না আপনি? নওশাদের কি হয়েছে কে জানে। এমন একটা মুহূর্ত কন্দরসী চৈতির মাঝে সে মিতুলকে দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে যেন চৈতি নয়, মিতুল কাঁদছে এভাবে। ঠিক এভাবেই তো মেয়েটা কয়েক বছর আগে কেঁদেছিল। তার মস্তিষ্কে বারংবার প্রতিধ্বনিত হচ্ছে, মিতুল, মিতুল, মিতুল। মিতুল দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছে। তার ঘুম ভাঙে বিকেল 4টার পর। প্রায় 4:30 বাজতে চলল তখন। সে বিছানা ছেড়ে হাই তুলতে তুলতে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে 1 কাপ চা এনে টিভি দেখতে বসে। হঠাৎ করে তার নওশাদের কথা মনে পড়ে যায়। বুকে চিনচিনে ব্যথা হওয়ার সঙ্গে মাথাটাও ঝিমঝিম করছে। কেমন যে একটা অস্বস্তি লাগছে তা বলে বোঝানো যাবে না। অস্থিরতায় ড্রয়িং রুম জুড়ে পায়চারি করা শুরু করে। একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছে, এটা ওটা দেখছে, কিন্তু মন শান্ত হচ্ছে না। কি অদ্ভুত, এত বছর পরও কেন এমন হবে? তার সারা শরীর জ্বলছে মনে হয়। মমতা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে ডাকছেন মিতুলকে। মিতুল না গিয়ে ড্রয়িং রুম থেকে উত্তর দিল। তার কোনো কিছুই ভালো লাগছে না। মমতা বেগম বলেন, ছাদে শুকনো মরিচ শুকোতে দিয়েছিলাম, নিয়ে আয় তো গিয়ে। যাচ্ছি। বলে টিভি বন্ধ করে সে ছাদে চলে যায়। প্রাকৃতিক হাওয়ায় ও পরিবেশ মন বদল ঘটাতে পারে এই আশাতে সে বিশেষ করে ছাদে এসেছে। ছাদে সে বাড়িওয়ালার নাতি সীমান্তর সাথে টিয়া পাখিটাকে দেখে তার মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে সীমান্তকে এড়িয়ে শুকনা মরিচ যেখানে রাখা সেখানে গেল। সাথে টুম্পা এবং ওর বড় ভাবি রিমাও ছিল। মিতুলকে দেখে টুম্পা এগিয়ে গেল, পাশে বসে জিজ্ঞেস করলো, কেমন আছো মিতুল আপু? মিতুল মুচকি হেসে বলল, ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাকে ছাদে দেখলাম। মা পাঠালো তাই এলাম। এত ঘর কোণে কেন আপু? তোমাকে অপ্রয়োজনে তো বাইরেই দেখি না, এমনকি ছাদেও আসো না। তুমি কি কোথাও ঘুরতেও যাও না? মিতুল হেসে বলল, যখন স্কুলে পড়তাম তখন প্রচুর ঘুরেছি। বান্ধবীরা মিলে স্কুল পালিয়ে সারাক্ষণ গ্রামে নয়তো শহরে ঘুরে বেড়াতাম। একবার তো টিউটোরিয়াল পরীক্ষা বাদ দিয়ে বান্ধবীরা মিলে উপশহরের সিনেমা দেখতেও চলে গিয়েছিলাম। টুম্পা ভাবি অবাক হয়ে শুধালো, পরে পরে আর কি, স্যাররা সবার বাড়িতে বিচার দিয়েছে। আমরাও উত্তম মাধ্যম খেয়েছি কয়েক ঘা না। বলে শব্দ করে হাসল মিতুল। টুম্পাও শুকনো মরিচগুলো বলে তুলতে তুলতে বলল, গ্রামে গেলে তাহলে ঘুরতে যাও। এখন কি আর আগের সময়গুলো আছে? অধিকাংশ বান্ধবীদেরই বিয়ে হয়ে গেছে, কয়েকজনের তো বাবুও আছে। অন্য দুজনের বাবু হবে শুনলাম। তাহলে আর কেউ অবিবাহিত নেই? আছে একজন, কিন্তু ওরও বয়ফ্রেন্ড আছে। অবশ্য ওই আমার সবচেয়ে কাছের বান্ধবী ছিল। গ্রামে গেলে আমাদের বাড়িতে আসে, কিন্তু আগের মতো কোথাও যাওয়া হয় না। ওর বয়ফ্রেন্ড ভীষণ স্ট্রিক্ট। তোমার কোনো
বয়ফ্রেন্ড নেই আপু? এই পর্যায়ে আবার মিতুল শব্দ করে হেসে ফেলে, বলে। না, ছিল না কখনো? মিতুল মুচকি হেসে বলে, এই যুগে বয়ফ্রেন্ড থাকে না কার? যার এখন নেই তার অতীতে হলেও ছিল, আবার যার নেই তার হয়তো পরে হবে। মোট কথা, বিয়ে তাড়াতাড়ি না করলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবেই। সেটা এখন রিয়েল লাভই হোক, সেটা এখন রিয়েল লাভই হোক কিংবা টাইম পাস। আবার এমনও হতে পারে যে রিলেশন হয়নি, কিন্তু একতরফাভাবে ভালোবাসা সৃষ্টি হয়েছে মনে। তবে আমার কি মনে হয় জানো, একতরফা ভালোবাসার চেয়ে রিলেশন করে ছ্যাঁকা খাওয়া অথবা ছ্যাঁকা দেয়া অধিক ভালো। মিতুল শেষের কথাগুলো এমন হাস্যকরভাবে বলল যে টুম্পা খিলখিল করে হাসা শুরু করলো। ওর সঙ্গে মিতুলও হাসছে। মরিচ তোলা শেষ, সে ছাদের ট্যাবের কাছে গিয়ে হাত ধুয়ে এলো। টুম্পার সাথে গল্প করতে তার ভালো লাগছে, তাই আরও কিছুক্ষণ গল্প করবে বলে সিদ্ধান্ত নিল। ফিরে এসে বলল, তারপর তোমার কথা বলো শুনি, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? টুম্পা তড়িৎ গতিতে মাথা নেড়ে বলল, না না, আমি আর বয়ফ্রেন্ড তাহলেই হলো। কেন? আমার দুই ভাই যেই পরিমাণ স্টেক জানো না তো, রিলেশনের চক্কর জানতে পারলে একদম জানেই মেরে ফেলবে। বাঙালি ছেলেরা, বাঙালি ভাইয়েরা বোনেদের জীবনে এক একটা ভিলেন। ওরা নিজেরা প্রেম করবে, ভালোবাসবে, কিন্তু বোনের বেলাতে জারি জুরি, তখন প্রেম ভালোবাসা ঘরতর অন্যায় হয়ে যায়। তোমার ভাইদের কথা আর কি বলবো, আমার নিজের ভাইও তো এমন। তুমি খুব মজার মানুষ আপু, তোমার কথা শুনলে মন খারাপ ভালো হয়ে যাবে যে কোনো মানুষের। তাই নাকি? একটা কথা কি জানো টুম্পা? কি? যারা অন্যকে হাসাতে পারে কিংবা অন্যের হাসির কারণ হতে পারে, তারা কিন্তু নিজেরা নিজেদের এভাবে হাসাতে পারে না, ভালো রাখতে পারে না। এমনটা কেন হয়? হয়তো প্রকৃতির নিয়মেই এটা। সবার ক্ষেত্রে অবশ্য সেম হয় না, কিছু ব্যতিক্রম থাকলেও অধিকাংশ মানুষই এমন। আচ্ছা ছাড়ো এসব, এত কঠিন ভারী কথা না বলি আমরা। তুমি যেন এখন কিসে পড়ো? নাইলে? কমার্সে না? হ্যাঁ, আমার ব্যাংকার হওয়ার ভীষণ ইচ্ছে। ভালো মতো পড়াশোনা করো, আল্লাহ মনের আশাও পূরণ করবে ইনশাল্লাহ। হঠাৎ একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেছে ভেবে টুম্পা এমনভাবে বলল, আপু, একটা কথা বলবো। বলো। তুমি আমার ভাইয়াকে শাকওয়ালা বলছো কেন? সে তো এখন ভারী ক্ষেপে আছে। মিতুল অপ্রস্তুত হয়ে বলল, আমি তো আর জানতাম না রে বোন, ওরকম লুঙ্গি গেঞ্জি পরে হাতে শাক নিয়ে এলে আমার শাকওয়ালা ভাবাই অন্যায়টাই কোথায় বলো? টুম্পা হাসতে হাসতে বলল, আমার ছোট ভাইয়া লুঙ্গি পরে না কখনো। ওর সবগুলো প্যান্ট মা ধুয়ে দিয়েছে, সব মানে সব। তাই বাধ্য হয়ে বড় ভাইয়ের লুঙ্গি পরেছিল। বেচারা বড় হওয়ার পর প্রথমবারের মতো লুঙ্গি পরলো, আর তুমি শাকওয়ালা বানিয়ে দিলে। রিমা এগিয়ে আসে তখন দুজনের কাছে, পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, দুজনের কি নিয়ে তো হাসাহাসি হচ্ছে? গল্প জমার আগে এবং উত্তর দেওয়ার আগেই রূপক এলো ছাদে। এবার আর তার পরনে লুঙ্গি নেই, হাফ কোয়ার্টার প্যান্ট পরে আছে, টি শার্ট অবশ্য আগেরটাই। মিতুলকে দেখে তার স্বাভাবিক মুখোপায় পাল্টে গেল। কি পরিমাণ রেগে আছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। নাক মুখ ফুলিয়ে এগিয়ে এসে বলে, ভাবি ভাইয়া এসেছে, ডাকো তোমাকে। স্বপন এসেছে শুনে রিমা তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে গেল। মিতুলের সঙ্গে টুম্পাকে সহ্য হচ্ছে না রূপকের। অপছন্দের মানুষের সাথে নিজের কাছের মানুষদের ঘেঁষাঘেঁষি পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। সে গম্ভীর কণ্ঠে বলে, তোর পড়া নেই, এখানে কি করছিস? নিচে চল। রূপকের এরকম ব্যবহার মিতুলের ভালো লাগলো না। সে যে মিতুলের রাগী টুম্পার ওপর প্রয়োগ করেছে তা বুঝতে বেশ বেগ পেতে হয় না। চঞ্চল ও চতুর স্বভাবের মেয়ে মিতুলকে। মিতুল ভেবেছিল সরি বলবে, কিন্তু সিদ্ধান্তটা বদলালো সে। এরকম রকচটা গম্ভীর দম্ভওয়ালা কাউকে সে কখনোই সরি বলবে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে রূপককে দেখছে। টুম্পা অবশ্য রূপকের রাগ গায়ে মাখল না,
সে হেসে হেসেই বলল, তোমাকে নিয়েই কথা হচ্ছিল। এ কথা শুনে যার পরনাই অবাক হয়ে যায় রূপক। তাকে নিয়ে গসিপ হচ্ছে, নিশ্চয় মেয়েটা উল্টাপাল্টা কথা বলেছে তার নামে। আর তার যেই গুণধর বোন জীবনে প্রতিবাদ তো করবে না, উল্টো তাল মিলিয়ে হি হি হা হা করবে। ঘরসূত্র বিভীষণ যাকে বলে আর কি। রূপক পূর্বে নাই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমাকে নিয়ে কি গসিপ করছিস? তোমার শাকওয়ালা হওয়ার গল্প শুনছি। মজা নিচ্ছিস? এতটাই অধপতন হলো যে এখন বাইরের একটা মেয়ের কাছে বড় ভাইকে নিয়ে মজা উড়াচ্ছিস? এই জন্যই বলি যার তার সাথে মিশবি না। তুই শুধু এসএসসি পরীক্ষাটা দে, তোকে আমি চীনে নিয়ে যাব। এদেশের মানুষ এবং কালচার একদম অপছন্দ আমার। মিতুল এতক্ষণ চুপ থাকলো, এবার আর চুপ করে থাকতে পারল না। সে রূপকের দম্ভ ভাঙতে দুহাত বগল দাবা করে নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, এই যে বিলেতি মুলা, সরি ভাইয়া, এত কিসের অহংকার আপনার? তুমি আমাকে প্রথমে কি বলে ডাকলে? যা শুনেছেন তাই। বিদেশে থেকে পড়াশোনা করেন বলে আকাশে ওড়ার তো কিছু নেই। অবশ্যই বিদেশ উন্নত, ওদের কালচারও উন্নত, তাই বলে আপনি কেন এত বড়াই করবেন? আপনি কি জন্মসূত্রে বিদেশি? বাংলাদেশের কালাচান হয়ে যদি বিলেতি মুলা হওয়ার ভাব ধরেন তাহলে তো সমস্যা। রূপক দাঁত কিরমির করে বলল, তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলছো। সেই সুযোগটাও তো আপনিই করে দিয়েছেন। আপনার কপাল ভালো যে আমার গোষ্ঠীর কেউ পুলিশ লাইনে নেই। থাকলে কি করতে তুমি? এতক্ষণে জেলে পাঠানোর ব্যবস্থা করতাম। বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশকে নিয়ে এ দেশের মানুষ নিয়ে কটূক্তি করার স্বাদ মিটিয়ে দিতাম। রাজাকার কোথাকার। আমি রাজাকার? অবশ্যই, নিজের কথা দ্বারা বোঝেন না? হাইটে তো এইটুকুন একটা মেয়ে, অথচ কথার ঝাঁজ বোম্বাই মরিচকেও হার মানায়। মিতুল জবাব দিতে পারল না। এর পূর্বে সীমান্ত টিয়া পাখিটাকে নিয়ে আসে। মিতুল চোখ মুখ কুচকে তাকায়। সীমান্ত বলে, মিতুল আন্টি, কয়টা শুকনো মরিচ দাও না, রাজকুমারকে খাওয়াবো। মিতুল বিড়বিড় করে বলে, যেই না টিয়া পাখি তার নাম আবার রাজকুমার, হতচ্ছাড়া বদ পাখি। এই টিয়া পাখিটা বাড়িওয়ালির অর্থাৎ টুম্পা, রূপক এবং স্বপনের মা যিনি, তার নামও টিয়া। ভীষণ ডেঞ্জারাস স্বভাবের তিনি। তেমনি পুষেছেন একটা বদ স্বভাবের টিয়া পাখি। এই টিয়া পাখি কথা বলতে পারে। মিতুলের সমস্যাটা ঠিক এখানেই। কথা বলতে পারে বলেই রাজকুমারকে তার পছন্দ নয়। এর অবশ্য যথার্থ কারণ এটা নয়। রাজকুমার মিতুলকে যে নামে সম্বোধন করে সেই নামটাই মিতুলের অপছন্দ। বোধহয় মিতুল নামের কোনো মেয়েরই রাজকুমারের সম্বোধন করা নাম পছন্দ হবে না। মিতুল অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এই অসভ্য পাখিকে আমি মরিচ দিব না। ওম্মা, এতক্ষণ তো রাজকুমারদের তোমাদের মরিচই খেয়েছে। সীমান্ত, এই পাখি নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হও। রাজকুমারের বয়স অনেক, সে মোটামুটি প্রায় অনেক কথাই বলতে পারে। এজন্য ছোট থেকেই তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তাকে কখনো খাঁচায় আটকে রাখা হয় নাই। সে খোলা অবস্থায় থাকে সর্বদা। এবার সে উড়ে গিয়ে মিতুলের পাশে রেলিংয়ের উপর দাঁড়ালো। আরেকবার উড়াল দিয়ে রূপকের কাঁধে গিয়ে বসে বলল, আমার উপর রাগ করা। রূপক সঙ্গে সঙ্গে হেসে উঠল। ওর হাসি দেখে মিতুলের আরও মেজাজ খারাপ হয়ে যায়। রাজকুমারও তখনও বলে চলেছে, রাগ করে। মিতুল চেঁচিয়ে বলে, সীমান্ত, ওর ভাঙার রেকর্ড বন্ধ করাও, পাজি টিয়া পাখি। মিতুল আর এক দণ্ড দাঁড়ালো না। পাটিয়ার শুকনো মরিচের বোল নিয়ে হাঁটা শুরু করেছে। রাজকুমারও দ্রুত উড়ে গিয়ে মিতুলের ওড়না কামড়ে ধরে। এতো সে ক্লান্ত হলো না। ওড়না মুখে নিয়ে সে রূপকের হাতের উপর উড়ে এসে বসে। রূপক অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকায় মিতুলের ওড়নাতে টান লাগে। বাধ্য হয়ে ওর সঙ্গে সঙ্গে রূপককেও পিছু পিছু যেতে হচ্ছে।
সে যে কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না। হাসি বন্ধ হয়ে গেছে তার। অসহায়ের মতো টুম্পা এবং সীমান্তর দিকে তাকিয়ে দেখে ওরা মুখে হাত চেপে হাসছে। রূপকের অসহায় চাহনি উপেক্ষা করে ওরা অন্যদিকে দৃষ্টিপাত করলো। রূপক তখন মনে মনে বলে, দুইটাই জাতশত্রু, তোদেরকে তো আমি পরে দেখছি। সে প্রাণপণ চেষ্টা করেও রাজকুমারের মুখ থেকে মিতুলের ওড়না ছাড়াতে পারছে না। এতে আরও বেশি টান লাগায় এবং মিতুল পেছনে ফিরে তাকায়। ততক্ষণে ওরা সিঁড়ির কাছে পৌঁছে গেছিল এবং বলাই বাহুল্য এ ঘটনায় আটকে ওঠে মিতুল রূপকের হাতের মুঠোয় এবং রাজকুমারের মুখে নিজের ওড়না দেখে বিস্মিত হয়ে বলে, দুজন মিলে ওড়না ধরে টানাটানি করছেন কেন? আশ্চর্য। এগুলো কেমন ধরনের বেয়াদবি? মানুষ এমন হয় জানতাম, তাই বলে পাখিও? রূপক বোবার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে মুখে তো বলতে চাচ্ছে অনেক কিছুই, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। এরকম ঘটনা ইতিপূর্বে কখনোই তার সঙ্গে ঘটেনি। সে বারবার প্রবোধ গুনছে। এরকম ঘটনা যদি ঘটারই ছিল তাহলে অন্য কোনো মেয়ের সহিত ঘটত। এই দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে নাকি? মিতুলের গালমন্দ সে নীরবে সহ্য করে যাচ্ছে, মনে মনে বলছে, আরে মেয়ে, আমাকে তো খুব উপদেশ দিচ্ছিলে তখন, এখন তোমার নিজেরই বা এত কিসের দম্ভ? হ্যাঁ, তোমার ওড়না নিয়ে আমি করব কি? গলায় ঝুলিয়ে লাল দোপাট্টা উড়গাইরে বৈরি হাওয়াকে ঝোঁকেছে গানে প্রিয়াঙ্কা চোপড়ার মতো কোমর দুলিয়ে নাচবো, নাকি শাড়ি বানিয়ে ফ্যাশন শো করব? কিন্তু বেচারা মুখে কিছুই বলতে পারল না। কেবলমাত্র অসহায় দৃষ্টিতে মিতুলের মুখের দিকে তাকিয়ে বকাঝকা হজম করছে। নওশাদ বিষণ্ণ চিত্রে চৈতির মুখের দিকে তাকিয়ে আছে। সত্যটা শোনার পরও চৈতির বিশ্বাস হবে কিনা কে জানে। সে নিজেকে ধাতস্থ করে বলল, আমি সত্যিই দুঃখিত, কাজের চাপে ভুলে গেছিলাম। আমি আপনার জন্য 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করেছিলাম, যত্ন করে শাড়ি পরে সেজেছিলাম শুধু আপনার জন্য। কেঁদে কেঁদে বলল চৈতি। নওশাদ ইতস্তত হয়ে মায়ের দিকে তাকালো। শামসুল নাহার বাখারা। তিনি ছেলের বর্তমান অবস্থা ঠাউর করতে পেরে চৈতির মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও মা, ও যা করেছে ভুল করেছে, ক্ষমা করে দাও। চৈতি ফোপাচ্ছে। শামসুল নাহার ইশারে নওশাদকে কথা বলতে বলে নাস্তা আনতে গেলেন। নওশাদ বসলো চৈতির মুখোমুখি। নওশাদ বসলো চৈতির মুখোমুখি একটা সোফায়। সে পুনরায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইল। ধীরে ধীরে চৈতির কান্নার গতি কমে আসছে। শামসুল নাহার নাস্তা নিয়ে এলেন। চৈতি খাবে না। সে মাথা নত করে বসে আছে। শামসুল নাহারের জোড়াজড়িতে শুধুমাত্র এক চুমুক শরবত খেলো। কান্না থামার পরও সে বুঝতে পারে সে কি করে ফেলেছে। আবেগের বশে অভিমানের সূত্র ধরে এভাবে সরাসরি নওশাদের বাড়ি আসা উচিত হয়নি। এছাড়া সে আবেগের বশবর্তী হয়ে আরও একটি ভুল কাজ করে ফেলেছে, নওশাদকে জড়িয়ে ধরে। কিন্তু সেই বা কী করবে? নওশাদ এত অল্প সময়ে তার মনে জায়গা করে নিয়েছে যে সে নওশাদের এই অবহেলা মানতে পারেনি। তাই তো সব কিছু ভুলে গিয়ে এখানে সে উপস্থিত হয়েছে। কিন্তু এখন সে সত্যি ভীষণ লজ্জিত। সাইড ব্যাগ কাঁধে ঝুলিয়ে সে উঠে দাঁড়ালো। মিডিয়মান কণ্ঠে বলে, আমি সরি আন্টি, এভাবে বাড়িতে আসাটা আমার ঠিক হয়নি। কি যে বলো, এসেছো বেশ করেছো, আমি ভীষণ খুশি হয়েছি। খাওয়া দাওয়া করে তারপর তুমি যাবে। প্লিজ মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। না আন্টি, ভাগ্যে থাকলে আর আল্লাহ চাইলে নিশ্চয়ই একদিন আসবো, এখন আমাকে যেতে হবে। তিনি আর জোর করলেন না। নওশাদকে বলেন চৈতিকে এগিয়ে দেওয়ার জন্য। যদিও চৈতি বারংবার বলেছিল নওশাদের আসার প্রয়োজন নেই, তথাপি মনে মনে ঠিক চাইছিল নওশাদ আসুক। নওশাদ অবশ্য চৈতির বারণ শুনল না। সে চৈতির সঙ্গেই বাড়ি থেকে বের হলো। একটা রিক্সা নিয়ে বসলো পাশাপাশি। নওশাদের তেমন কোনো অনুভূতি নেই। পাশে সুন্দরী রূপবতী একটা মেয়ে বসা। এসব বোধ বুদ্ধি কিংবা চিন্তা তাকে টানছে না। এখনও সে মিতুলের মাঝেই সীমাবদ্ধ হয়ে আছে। মাকেও সময়ের বিলম্বে মিতুলের কথা বলা হয়ে উঠল না।
অন্যদিকে চৈতিমনের রং বেরঙের প্রজাপতি উঠছে। খুব ইচ্ছে করছে নওশাদের হাতটা জড়িয়ে ধরতে, কিন্তু এতে বাড়াবাড়ি হয়ে যায়। এতটাও হ্যাংলামি একটা মেয়েকে অন্তত মানায় না। সে মন ভরে নওশাদকে দেখে তৃষ্ণা মেটাচ্ছে। সকাল 7টা বাজে। মিতুলের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য। বর্তমানে মিতুল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছে। যদিও ভার্সিটি লাইফে প্রতিদিন নিয়মমাফিক ক্লাস করার প্রয়োজন নেই, তথাপি বাবার ভয়ে মিতুলকে ক্লাস করতে হয়, নতুবা কে যায় সকালের আরামের ঘুম হারাম করে ক্লাস করতে। মিতুল রেডি হয়ে ডাইনিংয়ে আসে। সবার খাওয়া দাওয়া শেষ, মা বোধহয় শুয়েছে আবার, তাই সে মমতা বেগমকে অযথাই আর ডাকল না। টেবিলে নাস্তা সাজানোই ছিল। নাস্তা করে রুমে যায় ব্যাগ আনতে। তখনই টেবিলের ওপর অচেনা যুবকটির টি শার্ট দেখতে পাই। শার্টটি সে কি কলেজে নিয়ে যাবে? যদি ছেলেটির সঙ্গে দেখা না হয়, ভাবল শার্ট আজ নেবে না, আজ কলেজ থেকে এসে শার্ট ধুয়ে ইস্ত্রি করে রাখবে, আগামীকাল সাথে করে নিয়ে যাবে। যদি দেখা হয় তাহলে ফেরত দেবে। ছেলেটাকে যে খুঁজে বের করবে তারও তো কোনো উপায় নেই। ছেলেটার যখন আইডি কার্ড শো করলো তখন মিতুল তো কার্ডের নাম ডিপার্টমেন্ট কিছুই খেয়াল করেনি। জাস্ট কার্ডের ফিতা দেখেই বিশ্বাস করেছে ছেলেটি আর সে একই ভার্সিটির স্টুডেন্ট। শার্ট এবং চিন্তাভাবনা উভয়ই মাথা থেকে ঝেড়ে ফেলে। সে ব্যাগ নিয়ে মায়ের কাছে যায়। মায়ের থেকে বিদায় নিয়ে সরাসরি চলে যায় ক্যাম্পাসে। পৌঁছে আগে সে রায়া এবং আরশিকে কল করে। এই দুজন মিতুলের নতুন ফ্রেন্ড। ভর্তি হওয়ার পর ওদের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল। আরশি ক্লাসে আছে, কিন্তু রায়া এখনো আসেনি। সে গাড়িতে। মিতুলও তাই ক্লাসে চলে গেল। ওকে দেখে রিয়াদ এগিয়ে আসে, হেসে জিজ্ঞেস করে, কেমন আছিস? মিতুল মুখ গোমরা করে উত্তর দেয়, ভালো না। কি হয়েছে? মন খারাপ নাকি? না। তাহলে মুড অফ কেন? সত্যি করে বলো তো, আমার জামাই কাদা লাগালো কিভাবে? আমি জানবো কি করে? আমি বাড়ি থেকে ভালো জামা পরে এসেছিলাম। গতকাল বৃষ্টিও হয়নি যে রাস্তা থেকে কাদা ভরবে। তার মানে কেউ ইচ্ছে করেই লুকিয়ে সুযোগ বুঝে জামাতে কাদা লাগিয়ে দিয়েছে। হতেও পারে, কিন্তু কলেজে আবার তোমার শত্রুকে। তুমি নাও তো। দূর যা, আমি কেন এমনটা করতে যাব? আমি তো উল্টে তোমাকে হেল্প করেছিলাম। মিতুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার কেন জানি মনে হচ্ছে এই কাজটা রিয়াদি করেছে। অন্তত ওর চোখ মুখ, হাসি ও কথার ধরনই এটাই মনে হচ্ছে। নবীনবরণ অনুষ্ঠান হয়েছে ক্লাস শুরু হওয়ার 2 দিন পর। এরই মাঝে মিতুল শুধু একদিন ক্লাস করেছিল, আর তখনই সে লক্ষ্য করেছে রিয়াদ ছেলেটি অত্যন্ত গায়ে পড়া স্বভাবের। তার মতো সেসব মেয়ে গায়ে পড়া স্বভাবের, তাদের সঙ্গে রিয়াদের সখ্যতা গড়ে উঠেছে। অন্যদিকে যারা মিতুলের মতো তাকে পাত্তা দেয়নি, মূলত তাদের পেছনে রিয়াদ লেগে আছে। হতে পারে ওদের মধ্যে রিয়াদের প্রথম টার্গেট মিতুল, কিন্তু রিয়াদ তো আর জানে না যে মিতুলকে কবজা করা অত সহজ ব্যাপার নয়। মিতুল রিয়াদের সঙ্গে আর কথা না বাড়িয়ে আরশির পাশে গিয়ে বসলো। আরশি এতক্ষণ দূর থেকে ওদের কথা বলতে দেখলো, কথোপকথন শুনতে পায়নি, তাই সে মিতুলের কাছে জানতে চায়, কি হয়েছে? কিছু না। রায়া আসেনি এখনো? না, কাল তুমি কখন চলে গেলে বললেও না তো। ভালো লাগছিল না, তাই কিছু না বলেই চলে গিয়েছিলাম। সরি। আরে ধুর, এই জন্যই আবার সরি বলতে হয় নাকি? দুজনে কথা বলতে বলতে রায়ও চলে আসে। 3 জনে কথোপকথন গল্পগুজব মিনিট 5 চলে। এরপর ক্লাসে স্যার চলে আসাই যে যার সিটে গিয়ে বসে পড়ে। রিনভি 2 হাত বগল দাবা করে দাঁড়িয়ে আছে। তার চক্ষু যুগল রক্তাভ, দৃষ্টিতে আগুনের স্ফুলিঙ্গ। পারছে না শুধু সম্মুখে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকা টুটুলকে চোখের দৃষ্টি দিয়ে ভস্ম করে দিতে। টুটুল বাম হাতের ঘড়িতে সময় দেখে কিছু বলতে যাবে, রিনভি চিপিয়ে বলল, সময়ের দোহাই আমাকে দিতে যাবে না। আপনার সময়ের দ্বার আমি ধারি না। রিনভিরও সময়ের দাম রয়েছে। টুটুল প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, আমি জানি,
প্রতিটা মানুষের সময়ের দাম রয়েছে, আপনারও। ঠিক সেই জন্য আমি বলতে চাচ্ছি, এভাবে চুপচাপ না দাঁড়িয়ে থেকে যে কথা বলার জন্য আমরা দেখা করছি সেই বিষয়ে কথা বলা উচিত। কথা তো অবশ্যই বলবো, বলার জন্য তো দেখা করেছি। তার আগে আমরা কোথাও বসি, কোনো রেস্টুরেন্টে। নেভার এভার। আপনার সঙ্গে কোথাও কোনো রেস্টুরেন্টে কেন, জাহান্নামেও বসবো না। প্রয়োজনে গঙ্গায় প্রাণ বিসর্জন দিব, তবু আপনার সঙ্গে বসবো না। বেশ, কিন্তু এত রেগে আছেন কেন আমার ওপর? রাগ করার কি যথেষ্ট হেতু নেই? সেই কারণটা আমি জানতে চাচ্ছি। আপনি কি আমাকে রিজেক্ট করছেন? রিয়েলি? আমি জাস্ট অবাক। মানে মিস্টার টুটুল, আই মিন আপনি আমাকে রিজেক্ট করছেন? এই দিনটাও আমাকে দেখতে হচ্ছে। আপনার একটু ভুল আছে। আমি যে ডিরেক্টলি আপনাকে রিজেক্ট করছি, বিষয়টা কিন্তু তেমন নয়। আসলে বাবা মা প্রায় বিয়ের কথা বলে, এই মেয়ে ওই মেয়ে ছবি দেখায়। ঠিক সেভাবে একদিন বলল যে তার খুব কাছের বন্ধু আছে অফিসে, তো তার মেয়ের সঙ্গে আমার বিয়ের আলাপ করতে চায়। আমি বরাবরের মতো এবারও না করে দিয়েছি। আমি এখনই বিয়ে করতে চাই না। এই জিনিসটা জেনে কেন আপনার এগোতে লাগলো আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি তো সেম আনসার। যেভাবে রিজেক্ট করেন না কেন, রিজেক্ট তো আপনি আমাকেই করেছেন। আপনি এখন বিয়ে করবেন না বললেন না, আর আমি তো আপনাকেই বিয়ে করব না। এখন না, পরে না, যখন তখনও না। আমি তো এই ব্যাপারে জানতামই না। হঠাৎ করে ছোট ভাইয়ের কাছে শুনি এই কাহিনী। আমার বিয়ের কথা চলছে, আমিই জানি না। অথচ ছেলে আমাকে রিজেক্ট করে বসে আছে। এত কিছুর পরেও বুঝতে পারছেন না কেন ইগোতে লেগেছে আমার? রিনবির সম্পর্কে না আপনার কোনো আইডিয়াও নেই। আমার শুধু এনভি কেন, এনভি সিনভি কোনো ভি সম্পর্কেই আসলে আমার ধারণা নেই। মা বোন এবং নিকট আত্মীয় মেয়ে বাদে নারী সমাজে থেকে একটু দূরেই থাকি সর্বদা। এর সর্বদা বিপদ সংকুল। বাহ বাহ, নিজের মা বোন আত্মীয় বোনেরা তুলসী পাতা, আর বাকি নারীরা বিপদ সংকুল। কি সুন্দর আপনার চিন্তা ভাবনা। আমি তো বলিনি ওরা তুলসী পাতা, তবে বিপদ সংকুলও নয়, ওরা বিপদ সংকুলও বস। আমার মা রণচণ্ডী, বোন নিম পাতা, মেয়ের কাজিনরা কয়লা পাতা, আর আন্টি সমাজের ঘুষিটি। তাহলে বোঝেন কে নেত ভীতি আমরা। রিনবি প্রতি উত্তরে বলার মতো কোনো ভাষাই খুঁজে পেল না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ইউ আর এ রিয়েলি বোরিং পারসন। আই ক্যান টলারেট ইউ মোর। এরপর আসে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, হনহন করে চলে গেল রাস্তার ওই পাশে। ভেবেছিল দেখা করে ছেলেটাকে একটা উচিত শিক্ষা দেবে, এখন নিজেই উচিত শিক্ষা পেয়ে বসে আছে। এর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত আজকের দিনের সবচেয়ে বড় একটা জঘন্যতম ভুল সিদ্ধান্ত ছিল। ড্যামিট। নওশাদ টিচার্স রুমের সামনে পায়চারি করছে। সে মাত্রই মিতুলদের ক্লাস নিয়ে এলো। তার ক্লাসটাই শেষ ক্লাস ছিল। মিতুল নিশ্চয়ই এখন বের হবে, তাই সে অপেক্ষা করছে এখানে। মিতুল এলো মিনিট 5 পরে, সঙ্গে রায়া এবং আরশিও আছে। একবার ভাবলো ওদের সামনে কথা বলবে কিনা, যদি অন্য কিছু ভাবে। অন্য কিছু ভাবারই বাকি আছে। মিতুল তার পূর্ব পরিচিত এবং সুতরাং কথা বলতে পারে। টিচার্স রুমের সামনে এসে মিতুলের নওশাদের সাথে চোখাচোখি হয়ে গেল বলা বাহুল্য। সঙ্গে সঙ্গেই দৃষ্টি ফিরিয়ে নিল সে। নওশাদ দমে গেল না, দুপা এগিয়ে গিয়ে অনেকটা পথরোধ করে দাঁড়ালো। রায়া এবং আশি সালাম দিল। মিতুল নিশ্চুপ রইল। নওশাদ সালামের উত্তর নিয়ে মিতুলকে উদ্দেশ্য করে বলল, বাড়ি যাচ্ছ? মিতুলের ভীষণ ইচ্ছে করছে কিছু কঠিন কঠিন কথা শুনিয়ে দিতে, কিন্তু বান্ধবীদের জন্য সেটা সম্ভব হচ্ছে না। তাই যথাযথ সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, হ্যাঁ। তোমার বাসার সবাই ভালো আছে?
হ্যাঁ। কোথায় থাকো এখন? মিতুল এতক্ষণ অন্যদিকে মুখ করে তাকিয়েছিল, এবার সে নওশাদের দিকে তাকালো। তার দৃষ্টিতে রাগ। নওশাদ থমকে যায়। রায় আর আরশিকে মিতুল বলে, তোমরা চলে যাও, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি, লেট হবে। স্যারকে মিতুল কি করে চেনে এবং ওদের মাঝের সম্পর্কটাই বা কি এমন? অনেক প্রশ্নই রায় এবং আরশির মনে ঘুরপাক খাচ্ছিল। এখন তো কোনোভাবেই জানা সম্ভব নয়, কাল না হয় জিজ্ঞেস করবে। তাই ওরা মিতুলের কথা মতো চলে গেল। ওরা যাওয়ার পর মিতুল বলে, আমি কোথায় থাকি সেটা জেনে আপনি কি করবেন? জানতে পারি না? না। তুমি কি এখনো পুরনো জেদ নিয়ে বসে আছো? নতুন করে আর ভাবার তো কিছু নেই। আমি না সত্যি জানতাম না যে আপনি এই কলেজের শিক্ষক। যদি জানতাম তাহলে মরে গেলেও ভর্তি হতাম না। কেন যে আব্বু সব জেনে বুঝে আমাকে এখানে দিল আমি তো সেটাই বুঝতে পারছি না। বিশ্বাস করুন, আমি জাস্ট আপনাকে সহ্য করতে পারি না। আমার উপর তোমার এত রাগ? মিতুল জবাব দিল না। সে প্রচণ্ড রেগে আছে এখন। ঘন ঘন শ্বাস নিচ্ছে। নওশাদ নিজেই বলে, তুমি একটু বদলাওনি মিতুল, আগের মতোই আছো। এটা আপনার ভুল ধারণা। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে আপনার মুখের ওপর এতগুলো কথা বলার সাহস কখনোই করে উঠতে পারতাম না। এরপরেও বলছেন আমি আগের মতো আছি। হ্যাঁ, এখনো রাগলে তোমাকে আগের মতোই লাগে, কোনো পরিবর্তন তো দেখছি না। মিতুল রাগে হতবিহ্বল হয়ে পড়ে। দাঁতে দাঁত পিষে বলে, এত সহজ স্বাভাবিক ব্যবহার কেন করছেন আপনি? শান্ত হও। পারছি না। আপনাকে দেখলে শান্ত থাকতে পারি না আমি। আপনার ক্লাস 50টা মিনিট যে কিভাবে করি সেটা শুধু আমিই জানি। ফর গড সেক আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। আর পাঁচটা ছাত্রীর সাথে আপনার সম্পর্ক যেমন, আমার সাথেও আপনার সম্পর্কটাও ঠিক সেরকমই। এর বাইরে আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। অতীতে আমাদের মধ্যে কী ছিল, আমরা পরিচিত ছিলাম কিনা, এই সমস্ত কিছু আমার মতো করে ভুলে যান প্লিজ। আর এরকম হুটহাট এসে কথা বলবেন না। একজন টিচার হিসেবে এরকম বিহেভিয়ার আপনার সঙ্গে যায় না। নিজের সম্মানটা নিজের কাছে বজায় রাখুন, আর আমাকেও সম্মানের সাথে বাঁচতে দিন। মিতুলের এত কঠিন কঠিন কথাই পিঠে নওশাদ আর বলার মতো কিছুই খুঁজে পেল না। কেবলমাত্র অপলক দৃষ্টিতে মিতুলের রাগী মুখটার দিকে তাকিয়ে আছে। মিতুল ঠিকই বলেছে, সে পরিবর্তন হয়েছে। অল্প নয়, অনেকটা পরিবর্তন হয়েছে। উত্তরের জন্য মিতুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কোনো উত্তর পেল না, তখন সে আর অপেক্ষা করল না, নিজের গন্তব্যে পা বাড়ালো। প্রতিটা স্নায়ুকোষে যেন তার রাগের বীজন। মিতুল রাগের চোটে রাস্তা পার হতে গিয়ে তার পার্স আর হাতে থাকা দুটো বই রাস্তায় পড়ে যায়। মেন্ডের ধাওয়াতে বিরতিহীনভাবে গাড়ি চলছে। মিতুল কোনো দিকে না তাকিয়ে নিচে বসে বই আর পার্স তোলার জন্য। মিতুল কোনো দিকে না তাকিয়ে নিচে বসে পড়ে বই আর পার্স তোলার জন্য। ক্রমান্বয়ে ব্যস্ত গাড়িগুলো এগিয়ে এসেছে। মিতুল হঠাৎ করে সেদিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে একটা ছেলে বাইক নিয়ে এসে গাড়িগুলোর সামনে পথরোধ করে দাঁড়ায়। গাড়িওয়ালারা সামনে হর্ন দেওয়ার পরও ছেলেটা বাইক নিয়ে সরে যায় না। মিতুলকে ধমক দিয়ে বলে, চুপচাপ বসে না থেকে এইগুলো নিয়ে জলদি সরুন। এটা তো গতকাল হেল্প করা সেই ছেলেটা। মনে হচ্ছে হেলমেট পরে থাকার জন্য মিতুল আজও ছেলেটির মুখ দেখতে পায়নি। ধমক খেয়ে তাড়াতাড়ি বই আর পার্স তুলে সরে দাঁড়ায় এক পাশে। সে ভেবেছিল ছেলেটি তার কাছে আসবে, তখন সে তাকে ধন্যবাদ দেবে এবং নামও জিজ্ঞেস করবে। এরপর আগামীকাল দেখা করে তার শার্ট ফেরত দিয়ে দেবে। কিন্তু ছেলেটা তার ধারণাকে ভুল প্রমাণিত করে বাইক নিয়ে উল্টো পথে চলে গেল। মিতুল বনে চলে যায়। ছেলেটা এমন অদ্ভুত স্বভাবের কেন? মিতুল অনেকক্ষণ যাবৎ বাইকওয়ালা ছেলেটির শার্ট খুঁজে যাচ্ছে। তন্ন করে খুঁজেও সন্ধান পাচ্ছে না। অথচ সে ভার্সিটি থেকে ফিরে নিজেই ধুয়ে দিয়েছিল। এরপর ছাদ থেকে এনে ইস্ত্রি করে ভুলবশত ড্রয়িং রুমের সোফায় রেখে দিয়েছে। ক্লাসের পড়া শেষ করে বই গোছাতে গিয়ে হঠাৎ করে শার্টের কথা
মনে পড়ে যায়। সেই থেকে সে অন্য হয়ে শার্ট খুঁজছে। মমতা বেগম সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস? এখানে একটা শার্ট ছিল, দেখেছো মা? কালো কালার? হ্যাঁ, কোথায় রেখেছো? ওইটা তো টুটুল পড়ে গেছে। ওই শার্ট কার? মিতুল হতবিহ্বল হয়ে বলে, ভাইয়া কেন ওই শার্ট পরেছে? আশ্চর্য। ওইটা টুটুলের শার্ট না? না, ওই দিন যে কাদা ভরালাম জামায়, তখন আসার পথে ভার্সিটিরই একজন আমাকে শার্টটা দিয়েছিল কোমরে বেঁধে নিতে, যাতে করে জামার কাদাগুলো দেখা না যায়। আমি শার্ট ফেরত দিব বলে কষ্ট করে ধুয়ে ইস্ত্রি করে রেখেছি, আর তোমার গুণধর ছেলে সেটা পরে গেল। এত সুন্দর করে গুছিয়ে রেখেছিস, ও তাই নিজের ভেবে পড়ে গেছে। নিজের ভেবে পড়বে কেন? ওইটা কি ভাইয়ার শার্ট নাকি? নিজের শার্ট নিজে চেনে না, গর্ধব। হয়েছে, এখন আর রাগারাগি করিস না। টুটুল আসলে আমি শার্ট ধুয়ে ইস্ত্রি করে দেবনে। ধুর, ভালো লাগে না আর আমার। মিতুল রাগ করে নিজের ঘরে চলে যায়। ঠিক সে সময় টুম্পা আসে বাসায়। ওর সাথে রাজকুমার, টিয়া পাখিও আছে। টিয়া পাখি দেখে তো মিতুলের মেজাজ আরও খারাপ হয়ে যায়। টুম্পা জিজ্ঞেস করে, কি করো আপু? মিতুল রাগ করে বসেছিল বিছানায়। সে উত্তর করলো, কিছু না, বসো। মন খারাপ নাকি তোমার? মিতুলের পাশে বসে জিজ্ঞেস করলো টুম্পা। মিতুল হাসার চেষ্টা করে বলল, না তো, কেন? দেখে মনে হচ্ছে। আরে না, তেমন কিছুই না, মেজাজ একটু খারাপ আর কি। কি হয়েছে? তেমন কিছু না, ছাড়ো ওসব। আমি চা নিয়ে আসি। না, চা খাবো না। এসেছি একটা কথা বলতে। কি? মাঠে সবাই ব্যাডমিন্টন খেলছে, চলো আমরাও যাই। মিতুল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। সে বলে, এখন? হ্যাঁ, ফ্ল্যাটের আরো আপুরা আছে তো, চলো যাই প্লিজ। তুমি গেলে আমাকে বাড়ির কেউ কিছু বলবে না। মিতুল ভাবলো রাগ করে বসে থাকার চেয়ে ব্যাডমিন্টন খেললে হয়তো মনটা ভালো হবে। তাই সে রাজি হয়ে যায়। রাজকুমার খুশিতে উল্লাসিত হয়ে বলে, মিঠু কেলা চলো, মিঠু কেলা চলো। মিতুল দাঁত মুখ খিচে বলে, ওকে আমার সাথে কথা বলতে নিষেধ করে দেবে টুম্পা, নয়তো ওর মুখে আমি কস্টেপ লাগিয়ে দিব। টুম্পা শব্দ করে হাসে। মিতুল বলে, হেসো না, আমার নামের কি অবস্থা করেছে দেখেছো? আহ, বাদ দাও, চলো আন্টির কাছে যাই, পারমিশন নেওয়ার লাগবে না। মাঠ যেহেতু ফ্লাইটের মধ্যে, আবার সঙ্গে টুম্পাও আছে, তাই মমতা বেগম আর বারণ করলেন না। শুধু বলেন 1 ঘন্টার মাঝে ফিরে আসতে। মিতুল রাজি হয়ে টুম্পার সঙ্গে নিচে গেল। মাঠে গিয়ে রূপকের সাথে দেখা হয়ে যায়। সেও ব্যাডমিন্টন খেলছে, তবে ছেলেরা এক সাইডে এবং মেয়েরা আরেক সাইডে। মিতুলকে দেখে রূপক আরও দুবার তাকালো। মিতুল অবশ্য সেদিকে দৃষ্টিপাত করলো না। আর রাজকুমার উড়ে উড়ে খেলা দেখছিল। হঠাৎ সে বলে ওঠে, মিঠু রূপ গেল, মিঠু রূপ গেল। অর্থাৎ সে মিতুলের সঙ্গে রূপককে খেলতে বলছে। সঙ্গীরা সেটা শুনে বলে, কি ব্যাপার রাজকুমার? রূপক ভাইয়া মিতুলের সঙ্গে ব্যাডমিন্টন খেলুক, যাও। রাজকুমার ফের পাখা ঝাপটিয়ে বলে, মিঠু রূপ গেল। মিতুল ঘেমে নিয়ে একাকার। সে সাইডের বেঞ্চে বসে পড়েছে। রাজকুমার এখন এলো। মিতুলের বিনুনি খামছে ধরে বলল, মিঠু রূপ গেল। মিতুল বেজায় বিক্ষিপ্ত হয়ে বলল, যা এখান থেকে। রাজকুমার নাসর বান্দা, সে মিতুলের পিছু ছাড়ছে না। স্বভাবতই আমাদের যারা অপছন্দ করে থাকে, আমরা তাদের পেছনেই পড়ে থাকি। রাজকুমার পাখি হলো সেও এর ব্যতিক্রম নয়। রাজকুমারের নাচরবান্দা স্বভাব দেখে রূপক এগিয়ে এলো পানির বোতল নিয়ে। ঢকঢক করে পানি পান করে বলল, রাজকুমার যখন এতবার করে বলছে। পুরো কথা শেষ করার পূর্বেই মিতুল বলল, এই অসভ্য টিয়া পাখির কথা আমি রাখবো না। নিরীহ একটা পাখির ওপর এত রাগ কেন তোমার? কে নিরীহ? এই টিয়া আস্ত ফাজিলের হাড্ডি। রাজকুমার চুপ করে রইল। সে ঘোর প্রতিবাদের স্বরে বলল, মিঠু বকে, মিঠু বকে।
রূপক হাসল। রাজকুমার যতবারই মিতুলকে মুতু বলে ডাকে ততবারই রূপকের দম ফাটিয়ে হাসতে ইচ্ছে করে, কিন্তু সময় সুযোগ তো আর সর্বদা অনুকূলে থাকে না। রূপককে হাসতে দেখে মিতুল চোখ পাকিয়ে বলে,